নারায়ণগঞ্জে ভোটকাল, সিটি নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা, গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি তৈমুরের। বিধি নিষেধ না মানলে করোনা পরিস্থিতি হবে আরও ভয়াবহ, স্বাস্থ্যমন্ত্রী। আপাতত লকডাউন নয়। অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু, বাসে যত আসন তত যাত্রী, মাস্ক পরায় নেই কড়াকড়ি। আসসালামু আলাইকুম। রুমানা ইয়াসমিন চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। AKSTN শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচন কাল, সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গতরাতে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ডাক্তার সেলিনা হায়াত আইভি এবং স্বতন্ত্র অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ছাড়াও আরও 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর 27টি ওয়ার্ডে 148 জন সাধারণ কাউন্সিলর এবং 34 জন সংরক্ষিত কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন EVM ভোট হবে। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। 192টি কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের 64 মোবাইল টিম, 14 প্লাটুন বিজিবির পাশাপাশি আনসার ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও 27টি ওয়ার্ডে 27 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। মোট ভোটার 5,17,357 জন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এটি তৃতীয় নির্বাচন। নারায়ণগঞ্জের কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছেন না স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তবে প্রশাসন ও নির্বাচন কমিশনের আচরণ ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি। দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার নিজ বাসভবনের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ এবং যারা ইতোমধ্যে গ্রেফতার হয়েছে তাদের মুক্তির দাবি জানান তৈমুর। এছাড়া প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনেরও দাবি জানান। সব ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা এবং পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ আচরণ করার আহ্বান জানান তিনি। মূল দাবি এবং মূল অভিযোগ, আমি নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, গ্রেপ্তার বন্ধ চাই, যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি চাই এবং যারা যেখান থেকে প্রত্যেকটা কেন্দ্রে আমি সিসি ক্যামেরা চাই, পুলিশ এবং প্রশাসনের নিরপেক্ষ আচরণ চাই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার বলেছেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি পুলিশ সুপার জাহিদুল আলম বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে 5 শতাধিক ফোর্স। নগরীর আনাচে কানাচে অলিতে গলিতে আইন শৃঙ্খলা বাহিনী জাতীয় পরিচয়পত্র দেখে মানুষকে চলাচলের অনুমতি দেবে। কোনো বহিরাগতদের নির্বাচনী এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব, যার যার দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব। যে আইনি দায়িত্ব আছে এবং নির্বাচনী আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা সুন্দর সুষ্ঠু আইনানুগ একটা নির্বাচন পরিচালনায় আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদী আমি তাদের প্রতি ব্যক্ত করি। নিরপেক্ষ, সুষ্ঠু এবং নিরাপত্তার বলয়ের মাঝে থেকে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন আমরা চাচ্ছি সারা দেশের জন্য একটি মডেল নির্বাচন হিসাবে রূপ লাভ করে। নারায়ণগঞ্জে আছেন আমাদের সহকর্মী হাসান জাবেদ, সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন তিনি। ভোট শুরু হতে আর কয়েক ঘন্টা বাকি, প্রশাসনের কেমন প্রস্তুতি দেখছেন? রোমানা, কয়েক ঘন্টা মানে কি আপনার রাত পোহালেই সকাল 8টা থেকে আগামীকাল ভোট গ্রহণ শুরু হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে। প্রতিটি কেন্দ্রে কিন্তু আপনার এই ঢাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ EVM এর মাধ্যমে নির্বাচন সম্পন্ন হবে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে 3টি কেন্দ্র থেকে এই EVM এর যে সরঞ্জামাদি সেগুলি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে। আমার পিছনে নিশ্চয়ই দেখছেন সেই কর্মযজ্ঞ চলছে। আমি আছি এখন আপনার মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এই কেন্দ্রটি থেকে মোট 9টি কেন্দ্রে EVM মেশিনের নেওয়া হচ্ছে এবং সিদ্ধিরগঞ্জ থেকে নেওয়া হচ্ছে 1 থেকে 9 নম্বর কেন্দ্রে এবং এখান থেকে নেওয়া হচ্ছে 10 থেকে 18 নম্বর কেন্দ্রে এবং
বন্দরে যে এলাকাটি যেখান থেকে নেওয়া হচ্ছে সেখান থেকে যাবে 19 থেকে 27 পর্যন্ত। অর্থাৎ জানেন যে 27টি ওয়ার্ডে কিন্তু এই নির্বাচন হবে সিটি কর্পোরেশন নির্বাচনে, এবং এই নির্বাচনে যে মূল দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভি আর হচ্ছেন আপনার তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী। ইতিমধ্যে কিন্তু তৈমুর আলম খন্দকার একটি সংবাদ সম্মেলন করে তার কিছু বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে নির্বাচন আসলে কেন্দ্রগুলি তার জন্য ঝুঁকিপূর্ণ নয়। উনি বলছেন যে প্রশাসন এবং নির্বাচন কমিশনের আচরণটা বরং তার কাছে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। এই জন্য তিনি একটি তাদের কাছে নিরপেক্ষতা দাবি করেছেন, এবং তিনি বলেছেন যে কেন্দ্রগুলিতে যেন সিসি ক্যামেরা থাকে। এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মাহফুজ আক্তারকে আমরা প্রশ্ন করেছিলাম যে কেন্দ্রগুলিতে সিসি ক্যামেরা বন্ধ করে কেন দিয়েছেন, বা কেন আপনারা এই ধরনের একটি নির্দেশনা দিয়েছেন। তারা বলেছেন যে নির্বাচন আইন অনুযায়ী কোনো কেন্দ্রেই কিন্তু সিসি ক্যামেরা থাকার কথা নয়। যেই স্কুলগুলিতে নিজস্ব ব্যবস্থাপনায় তাদের সিসি ক্যামেরা আছে, সেই সিসি ক্যামেরাগুলিতে নির্বাচনের দিন এবং আজকে থেকে বন্ধ রাখার জন্য তারা বলেছেন। বিষয়টি এমন নয় যে নির্বাচন কমিশনের থেকে এগুলি লাগানো হয়েছিল সেটি বন্ধ করেছেন, তা নয়। এই হচ্ছে তাদের বক্তব্য। আর কিছুক্ষণ পরেই যেটা শুনেছি যে আর কিছুক্ষণ পরে হয়তো সেলিনা হায়াৎ আইভিও আপনার সংবাদ সম্মেলন করবেন। তিনিও কিন্তু গতকাল নির্বাচনী সহিংসতার কথা বলেছেন। তো নির্বাচনী সহিংসতার বিষয়ে কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম রিটার্নিং কর্মকর্তাকে। তিনি বলেছেন যে কোনো ধরনের সহিংসতা হওয়ার কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত মাঠে যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে, ভোটাররা নির্ভয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবেন। এবং তিনি ভোটারদেরকে আহ্বান জানিয়েছেন যে আপনারা এসে যেই সময়টা 8টা থেকে 4টা পর্যন্ত আপনারা নিজেদের সময় মতো এসে ভোটটা দিয়ে যাবেন, কোনো ভয়ভীতির কারণ নেই, এটা তিনি আহ্বান জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে প্রতিটি কেন্দ্রেই কিন্তু প্রতিটি ওয়ার্ডে আপনার র্যাব থাকবে, বিজিবি থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে। কাজে নিরাপত্তার কোনো শঙ্কার সুযোগ নেই, নিরাপত্তাহীনতার ভাববার কোনো সুযোগ নেই। এবং প্রার্থীদেরও বলেছেন যে আপনারা আশ্বস্ত থাকেন, আপনারা আস্থায় থাকেন যে নির্বাচন সুষ্ঠু হবে। এবং তারা এটাও বলছেন যে এই নির্বাচন কমিশনের, বর্তমান যে নির্বাচন কমিশন তাদের অধীনে কিন্তু এই আজকের যে ঢাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ দেশের আরও কয়েকটি 7 জায়গায়, মোট 7 জায়গায় নির্বাচন হচ্ছে। এই নির্বাচনটা যেহেতু তাদের শেষ নির্বাচন, এবং আরও কিভাবে সুন্দর করা যায় সেটাও তাদের ভাবনায় আছেন, তারা সেই চিন্তাটা করছেন। তো ডিসি অফিস থেকেও বলেছেন, ডিসি অফিসও বলেছেন, পুলিশ সুপারও বলেছেন তারা নির্বাচনটা সুষ্ঠু করবেন। তা আমরাও দেখি এখন আগামীকাল নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হয়, ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তো এই ছিল নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি। রুমানা। নারায়ণগঞ্জ থেকে জানছিলাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতির খবর। করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, 11 দফার নির্দেশনা না মানলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আক্রান্ত বাড়লে হাসপাতালে রোগী বাড়বে, আর বেশি রোগী আসলে হাসপাতালে সবার জায়গা হবে না। তবে বর্তমান পরিস্থিতিতে লকডাউন দিতে চায় না সরকার। দুপুরে মানিকগঞ্জ সদর হাসপাতালে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মানিকগঞ্জ থেকে আহমেদ সাব্বির সোহেলের পাঠানো রিপোর্ট। গত মঙ্গলবার করোনা শনাক্ত হয়েছিল 2458 জন। শনাক্তের হার ছিল 8.9%। 3 দিনের ব্যবধানে শুক্রবার করোনা শনাক্ত হয়েছেন 4378 জন, আর শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 14.66%। এই পরিসংখ্যানই বলে দেয় দেশে করোনা কী গতিতে ছড়াচ্ছে। সংক্রমণের এমন ঊর্ধ্বগতিতে বৃহস্পতিবার থেকে উন্মুক্ত স্থানে সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে 11 দফা নির্দেশনা জারি করে সরকার। শনিবার দুপুরে মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী নির্দেশনা না মানলে পরিস্থিতি ভয়াবহ হবার শঙ্কার কথা জানান। 2500 রোগী যদি হয় সেখানে কিন্তু ভর্তি প্রায় 200-300 রোগী হয়ে যাচ্ছে। সে 200-300 রোগী ভর্তি হলে তার মধ্যে 1% লোকের আইসিইউ প্রয়োজন হচ্ছে এই মুহূর্তে। এটাও আশঙ্কাজনক। এই হারে যদি সংক্রমণ বাড়ে আর রোগী বাড়ে তাহলে কিন্তু হাসপাতালের জায়গা থাকবে না। কাজে আমাদেরকে এখন থেকেই সতর্ক হতে হবে। লকডাউন দেওয়া হবে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এখনই লকডাউনের দিকে যেতে চায় না সরকার। আমরা মাত্রই 11 পয়েন্টের একটা হেলথ গাইডলাইন দিয়েছি। আমরা তো এখন আহ্বান করব এই গাইডলাইনগুলো যাতে পালন করে লোকে।
পালন করলে আমি মনে করি না যে লকডাউনের প্রয়োজন হবে। তো এখন আমরা দেখতে হবে যে এই যে আমরা বিধিগুলো দিয়েছি 11 দফা যেটা, সেগুলো কি লোকে মানে কিনা। আমি আশা করি সেগুলো লোকে মানবে এবং আমরা লকডাউনের দিকে আমাদের যেতে হবে না। লকডাউন দিলে তো দেশের ক্ষতি, মানুষের ক্ষতি, আমরা সেই ক্ষতির সম্মুখীন হতে চাই না। বাণিজ্য মেলা সহ অনেক স্থানেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান মন্ত্রী। আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা চলছে সেখানে আমি লক্ষ্য করি দুঃখের সাথে যে কেউ বেশিরভাগ লোকই মাস্ক ছাড়া, এটা খুবই দুঃখজনক। এনটিভি নিউজ ডেস্ক। করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা বিধিনিষেধের তৃতীয় দিনে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে অর্ধেক আসন খালি রেখে চলাচল শুরু করেছে ট্রেন। তবে বাসে অর্ধেক আসনের বদলে সব আসনে যাত্রী নিয়ে চলাচল করছে। সকালে কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে আন্তনগর ট্রেনগুলো অর্ধেক আসন ফাঁকা রেখে ছেড়ে যাচ্ছে। তবে কমিউটারি ট্রেনগুলো শতভাগ টিকিট বিক্রি করছে। তবে এইসব ট্রেনে স্টপেজ কমিয়ে দেওয়ার কথা বলা হলেও তা মানেনি কমিউটার ট্রেন পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলো। শনিবার ছুটির দিন থাকায় সকালের দিকে যাত্রীর চাপ তেমন ছিল না। আসন পূর্ণ করে যাত্রী নেওয়ার অনুমতি থাকলেও বাসগুলোর অনেক আসনই ফাঁকা দেখা গেছে। হোটেল রেস্তোরাঁয় টিকা সনদ দেখিয়ে প্রবেশের কথা বলা হলেও সাধারণ মানের ও স্থানীয় অধিকাংশ হোটেলগুলোতে খেতে আসা মানুষদের কাছে টিকা সনদ দেখতেই চাওয়া হয়নি। আজকে থেকে আমাদের অর্ধেক আসনের যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে এবং আমাদের সেই মোতাবেক অর্ধেক আসনের টিকিটই বিক্রি হচ্ছে। ধরুন আমরা মাস্ক ব্যতীত কোনো ব্যক্তিকে টিকিট দিচ্ছি না, মাস্ক ছাড়া কোনো এন্ট্রি দিচ্ছি না। মাস্ক কোথায়? মাস্ক লই নেই কি লোমো মাস্ক মনে করেন আনতে মনে নাই আয়া পড়ছে ঘুমোতে নুটিয়া আছে, এটা খেয়াল নেই। আমি একটু পানি খেয়েছি তো লগে আছে। এই বিষয়ে জানতে সরাসরি যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে। সেখানে আছেন সহকর্মী এস.এম. আতিক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আতিক, করোনা নিয়ন্ত্রণে সরকারের জারি করা বিধিনিষেধের বাস্তবায়নের কী রূপ চিত্র দেখছেন? রুমানা, আসলে বিধিনিষেধের বাস্তবায়নটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আসলে ব্যক্তি সচেতনতার উপরে। কারণ আপনাকে জানিয়ে রাখি যে বিধিনিষেধে বলা হয়েছে যে শপিং মল, বাজার বা জনকীর্ণ স্থানে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। তো আমি কারণ বাজারে যেটা দেখছি যে অনেকে নির্বিকার ভঙ্গিতে খালি মুখে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, চলাচল করছেন। অর্থাৎ যে মাস্ক যে পরতে হবে এই তাগিদটাই অনেকের মধ্যে নেই। এটি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ বিষয়, কেননা আপনি কিছুক্ষণ আগেই বলেছেন যে সংক্রমণ কিন্তু দ্রুত গতিতে বাড়ছে। সুতরাং সেক্ষেত্রে সংক্রমণ বেড়ে গেলে কিন্তু হাসপাতালের উপর চাপ পড়বে। হাসপাতালের উপর চাপ পড়লে কিন্তু রোগীর সংক্রমণ কমাতে বা পরিস্থিতি সামাল দিতে সরকারকে প্রয়োজনীয় লকডাউনও দিতে হতে পারে। আর আমরা দেখেছি যে লকডাউন দেওয়ার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে খেটে খাওয়া মানুষগুলো। সুতরাং তাদের মধ্যে যদি এখন থেকে বা সর্বসাধারণের মধ্যে যদি এখন থেকেই সেই সতর্কতাটা বা সেই সচেতনতা না আসে, তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ দিকেই রূপ নেবে। তো আসলে এই বিষয়গুলো মাথায় রেখে অনেকেই যেমন মাস্ক পরিধান করছেন, সচেতন থাকছেন, আবার অনেককে আমি দেখতে পাচ্ছি যে একদম মানে এই যে সংক্রমণ বাড়ার যে বিষয়টা বা যে করোনার যে ঝুঁকির বিষয়টা সেগুলো তারা মাথাতেই নিচ্ছেন না। আসলে একটা মিশ্র পরিস্থিতি লক্ষ্য করছি। মানুষের মধ্যে কেউ সচেতন, কেউ আবার সচেতন নন। আপনাকে যদি রাজধানীর গণপরিবহন কিংবা ট্রেনের পরিবহনের কথা বলি, যেমনটি আজকে থেকে কিন্তু অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে যেসব কমিউটার ট্রেনগুলো চলছে এদের অনেক কমিউটার ট্রেনগুলো একটা বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত, তারা কিন্তু আসলে সরকারের বা রেলওয়ের যে নির্দেশনা সেটা কিন্তু মানছেন না অনেকেই। যেমন তাদেরকে শতভাগ আসনে টিকিট বিক্রি করছেন এবং তাদেরকে স্টপেজ কমিয়ে দেওয়ার কথা বলা হলেও তারা কিন্তু প্রত্যেকটা স্টপেজের টিকিটই বিক্রি করছেন। এতে কিন্তু বাড়তি ভিড়ের একটি প্রবণতা আশঙ্কা করছেন রেলওয়ে কর্তৃপক্ষ, যেটি কিন্তু স্টেশন ম্যানেজার আমাকে বলেছেন যে তাদেরকে সতর্ক করা হয়েছে এই বিষয়টা যাতে ভিড়টা যাতে কোনো মতেই বাড়তে না দেওয়া যায় সেই বিষয়টি খেয়াল রাখার জন্য। আর গণপরিবহন আপনি জানেন আজকে শনিবারে স্বাভাবিকভাবেই আসলে একটু যাত্রীদের চাপ কম থাকে। তো গত বৃহস্পতিবারে যেহেতু শতভাগ আসনে যাত্রী নেওয়ার কথা সম্মতি দিয়েছে বিআরটিএ, সেক্ষেত্রে আসলে ওই চাপটি না থাকায় তারা কি মানছেন কি মানছেন না
সেটি আমরা লক্ষ্য করতে পারিনি। তবে আমরা দেখেছি যে বেশিরভাগ বাসেই কিন্তু স্যানিটাইজার বা মাস্ক পরিধান করার বিষয়টি ওইভাবে মানে মাস্ক পরিধান করার বিষয়টি নজর দেওয়া হলেও কিন্তু স্যানিটাইজার রাখার বিষয়টি তারা ওইভাবে নজর দেননি। এবং অনেকেই টিকা সনদ আমি দেখতে চেয়েছি, তারা বলছেন 1 ডোজ টিকা নিয়েছেন কিন্তু কোনো সনদ দেখাতে পারেননি। তো মোটামুটি এই ছিল আসলে আজকে শনিবারের পরিস্থিতি। রোমানা, কারণ বাজার থেকে জানছিলাম করোনায় স্বাস্থ্যবিধি মানা নিয়ে সার্বিক পরিস্থিতির খবর। বিগত দিনে দেশের বিভিন্ন স্থানে গুম বা অপহরণ হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা। আর সব গুমের ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন বিশিষ্টজনরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠান থেকে সরকারের কাছে এসব দাবি জানানো হয়। মইদুল ইসলামের রিপোর্ট। আমার স্বামীর সন্ধান আমি এখনো পাই নাই। নিখোঁজ বা গুম হওয়া স্বামীর খোঁজ পেতে জাতীয় প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে ইশরাত জাহান স্মৃতির মতো আরও অনেকেই এসেছেন, যাদের কেউ তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না, আবার কোনো সন্তান তার বাবাকে দেখতে পাচ্ছেন না বছরের পর বছর ধরে। বিভিন্ন সময়ে গুম বা অপহরণ হওয়া ব্যক্তিদের খোঁজ পেতে তাদের স্বজনদের এমন আহাজারি ছিল পুরো অনুষ্ঠান জুড়ে। বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস কষ্ট, ব্যথা বেদনায় আমরা যন্ত্রণা ভোগ করতেছি। আমরা কাকে বলবো, কার কাছে যাবো? কেন এই কষ্ট আমাদের সন্তান? কি অপরাধ? জানুয়ারি 15 তারিখ হয়ে গেছে, আমার মেয়েকে আমি স্কুলে দিতে পারি নাই, এখনো ভর্তি করতে পারি। কোনো বাবা যদি তার সামনে থাকতো তাহলে আমার মেয়েকে এখন আমি ভর্তি না করে থাকতে পারতাম না। এত ভালো স্টুডেন্ট হয়ে আমি একটা ভালো স্কুলে আমার বাচ্চাদের পড়ালেখা করাইতে পারি না। আমরা আমাদের স্বজনদের ফেরত চাই। আমরা একটা নিরপেক্ষ স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত চাই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী, সাংবাদিক ও রাজনৈতিক নেতাসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারা তুলে ধরেন মানবাধিকারের কথা, আইনের শাসনের কথা। আমরা যদি সম্মিলিতভাবে রুখে না দাঁড়াই, আজকে এমন দিন আসবে ভবিষ্যতে যে কেউ গুম হতে পারে, এটা আমরা বহুবার বলেছি। এবং রাষ্ট্র হিসাবে আমরা কোথায় চলে যাব এটা কেউ কল্পনাও করতে পারবে না। আর আমি উচ্চ আদালতের কাছে আহ্বান জানাই, আমি কনস্টিটিউশনাল ল পড়াই, মানবাধিকার আমার কাছে হাস্যকর লাগে। আমাদের সবচেয়ে বড় অধিকার হচ্ছে জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার। গুমের সাথে সাথে এই দুইটা অধিকার ক্ষুণ্ণ হয়ে যায়। প্রত্যেককে সন্ধান দিতে হবে, তাদের কি পরিণতি হয়েছে সে বিষয়ে পরিষ্কারভাবে প্রত্যেক পরিবারকে জানাতে হবে। যতক্ষণ না পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এটা জানাচ্ছে, ততক্ষণ পর্যন্ত জনতার আদালতে তারা কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবেন এবং ততক্ষণ পর্যন্ত জনতার সংগ্রাম চলবে। অনুষ্ঠানে উপস্থিত গুম হওয়াদের স্বজন এবং বিশিষ্ট ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীকে আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। শীতকালে যে ভয়াবহ বায়ু দূষণ হয় সেটা 30 থেকে 40% আসে আশেপাশের দেশ থেকে। এক্ষেত্রে ভারতের ভয়ঙ্কর দূষণ উত্তরের বাতাসের সাথে এসে ব্যাপকভাবে বাংলাদেশে ঢুকছে। অন্যদিকে বাংলাদেশের দূষণও ব্যাপকভাবে ঢুকছে ভারতে। বায়ু দূষণ নিয়ে দুই দেশের গবেষণায় এসব বিষয় উঠে এসেছে, জোর দেওয়া হচ্ছে দ্বিপাক্ষিক আলোচনায়। বিস্তারিত আশিকুর রহমান চৌধুরীর রিপোর্টে। বাতাস বাতাসের নিয়মে বয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই বাতাসকে মানুষ যদি দূষিত করে ফেলে তবে সেটার পরিণতি কতদূর যে বিস্তৃত হতে পারে সেটাই উঠে এসেছে সাম্প্রতিক একটি গবেষণা প্রতিবেদনে। শীতকালে পৃথিবীর সবচেয়ে দূষিত শহর হয়ে ওঠা দিল্লির বাতাস বাংলাদেশকেও যে কাবু করতে পারে সেটা এতদিন পরিষ্কারভাবে জানা ছিল না। আমরা রিসেন্ট একটা গবেষণা করেছি, এটা আমেরিকান কেমিক্যাল সোসাইটির একটা জার্নালে বের হয়েছে, আর্থ অ্যান্ড স্পেস কেমিস্ট্রি নামক একটা জার্নালে আমেরিকান। তার মধ্যে আমরা যেটা ইম্পর্টেন্ট বলতে চাচ্ছি সেটা হলো 30 থেকে 40% পলিউশন হলো গিয়ে আমাদের ট্রান্সবাউন্ডারি থেকে আসে। আপনি দেখবেন হরিয়ানা, পাঞ্জাব এসব অঞ্চলে এগ্রিকালচার বার্নিং হয়, যদিও বার্নিং নিষিদ্ধ কিন্তু তারপরও প্রচুর বার্নিং হয়। এই বার্নিংটা তারপর দিওয়ালি পূজার যে একটা আতশবাজি হয়, দুইটার কন্ট্রিবিউশনের ফলে দিল্লিতে প্রথম অ্যাটাক করে। যেই পলিউশনটা সেখানে হয় তার একটা অংশ আমাদের বাংলাদেশের উপর দিয়ে আসে এবং বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে চলে যায়, যার ফলে দেখবেন এই অক্টোবরের শেষ থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত এই যে পুরো সময়টা আমাদের নিজস্ব প্রচুর পলিউশন আছে এবং বাইরের থেকে 30 থেকে 40% পলিউশন আসে। এইসব ব্যাপারে কথা হয় ভারতে বায়ু দূষণ নিয়ে দীর্ঘদিন উচ্চ পর্যায়ে কাজ করছেন এমন একজনের সাথে, যিনি দিল্লিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি IITর অধীনে সেন্টার ফর অ্যাটমসফেরিক সায়েন্সের দায়িত্বে আছেন। তার মতে বাংলাদেশ সবচেয়ে বেশি বায়ু দূষণের শিকার হচ্ছে দিল্লি থেকে নয়, বরং বিহার ও আশপাশের রাজ্যগুলো থেকে। যেটুকু বা যে রাজ্যগুলো কন্ট্রিবিউট করতে পারে বাংলাদেশে, যখন এই ট্রান্সবাউন্ডারি উইন্ডটা আপনার
ভারত থেকে বাংলাদেশের দিকে থাকে সেগুলো হবে পশ্চিমবঙ্গ, বিহার বা ঝাড়খণ্ড। একইভাবে তাদের গবেষণায় এটাও উঠে এসেছে পশ্চিমবঙ্গে 20% বায়ু দূষণের উৎস বাংলাদেশ। আমরা পশ্চিমবঙ্গে আমরা যেরকম দেখেছি যে অলমোস্ট 20% পশ্চিমবঙ্গের পলিউশন বাংলাদেশ থেকে আসে। আবার তার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দুই দেশের সরকারের উচিত আলোচনা করে বাকি যেরকম অন্যান্য ইম্পর্টেন্ট সোশ্যাল এতে আমাদের বিভিন্ন ট্রিটি রয়েছে এয়ার পলিউশনের ক্ষেত্রেও, সেই জন্য আমার মনে হয় যে দুই দেশের সরকারের একসাথে কাজ করা উচিত। পারস্পরিক আলোচনার মাধ্যমে যদি এইসব বায়ু দূষণ ঠেকানো না যায়, তবে এর ভুক্তভোগী মানুষ কেবল যে একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমনটি ভাবার কোনো কারণ নেই। ইতোমধ্যে গবেষণা এও জানিয়ে দিচ্ছে এই অঞ্চলের মানুষের গড় আয়ু আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে কেবল এক বায়ু দূষণের কারণে। নর্থ ইন্ডিয়া এবং বাংলাদেশ, এখানে যে পলিউশনের কারণে মানুষের অ্যাভারেজ এজ 8 বছর পর্যন্ত কমে যাচ্ছে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় পার্টিকে পুনর্গঠনে 20 জানুয়ারির পর থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী রোড মার্চ শুরুর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। সকালে রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় একথা বলেন তিনি। এই রোড মার্চ গণতন্ত্রের জন্য রোড মার্চ। এই রোড মার্চ 68,000 গ্রাম বাংলা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এই রোড মার্চ এক ঝাঁক তরুণ নেতৃত্ব সৃষ্টি করার জন্য। এই রোড মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার রোড মার্চ। হঠাৎ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ। ঘন কুয়াশার সাথে ঝরছে বৃষ্টি, এতে বিপর্যস্ত জনজীবন। মোংলা বন্দর সহ সংলগ্ন উপকূলীয় এলাকা জুড়ে 3-4 দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন, ঘন কুয়াশা ও হালকা বাতাসের পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে বেড়েছে শীতের দাপট, ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া দিনমজুরদের। শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। এদিকে ঘন কুয়াশায় সড়ক ও নদীপথে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। ঝালকাঠিতেও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। 2 দিন ধরে ঘন কুয়াশায় আচ্ছন্ন উপকূলীয় এই জেলা। দেখা নেই সূর্যের পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বিপাকে দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এদিকে দিনাজপুরে হাড় কাঁপানো শীতে জবথুবু জনজীবন। কুয়াশার কারণে দিনের বেলাও দেখা নেই সূর্যের। এছাড়া পঞ্চগড়, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ সহ বিভিন্ন জেলায় বেড়েছে শীতের তীব্রতা। শীতের খবর জানাতে যাচ্ছি মোংলার, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবু হুসাইন সুমন। সুমন, আপনি তো জানেন, আমরা সবাই জানি যে ঘন কুয়াশার পাশাপাশি মোংলায় বৃষ্টি ঝরছে, তো সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন? রুমানা, গত 3-4 দিন ধরে এখানে এক ধরনের বৈরী আবহাওয়া বিরাজ করছে, যার ফলে মংলা সমুদ্র বন্দর এবং যে সুন্দরবন উপকূলীয় এলাকা রয়েছে সেখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আর সকালেও গুঁড়ি এবং বেশ মাঝারি ধরনের এখানে বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বাতাস রয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন, ঘন কুয়াশা, যার কারণে বিগত কয়েকদিনের তুলনায় এখানে শীতের প্রকোপও অনেক বেড়েছে। এবং এই শীতের কারণে বিশেষ করে নদীপথে বিভিন্ন নৌযানে যারা প্রতিনিয়ত কাজকর্ম করে থাকেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া এখানে মোংলা বন্দর দিয়ে যে পণ্যগুলো নদীপথে বিভিন্ন নৌযানে পরিবহন করা হয় সেগুলো এই ঘন কুয়াশার কারণে বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে রাতে চলাফেরা না করে সেই নৌযানগুলো নদীতে নোঙর করে রাখছেন। দিনের বেলায় সাবধানতা অবলম্বন করে যাতে দুর্ঘটনা না ঘটে সেভাবে সেগুলো স্বল্প সংখ্যকভাবে চলাচল করছেন। এছাড়া যে সুন্দরবনের যে বড় একটি দুবলার চর যে শুটকি পল্লী রয়েছে, এই বৃষ্টি, বাতাস এবং বৈরী আবহাওয়ার কারণে সেই শুটকি পল্লীতে যে স্বাভাবিক কাজকর্ম রয়েছে শুটকি প্রক্রিয়াজাতকরণের, সেখানে যে শ্রমিকরা রয়েছেন তারা সেটা ঠিকমতো করতে পারছেন না। সেখানকার যারা শ্রমিক কাজ করে থাকেন তারাও এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়া স্থানীয় যে স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে খোঁজ নিয়েছি, সেখান থেকে আমাকে জানিয়েছেন যে গত কয়েকদিনের এই শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় এখানে শিশু বয়স্কদের শীতজনিত রোগীদের সংখ্যা বেড়েছে। এছাড়া এখানে আমি আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, আবহাওয়া অফিস যেটা জানিয়েছে আজ সন্ধ্যার পর থেকে বৃষ্টির কমে গেলেও আগামী কাল থেকে বাতাস বাড়বে এবং সেই সঙ্গে শীতের তীব্রতাও বাড়বে। রুমানা, মোংলা থেকে জানছিলাম শীতের খবর।
এক সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর তাজমেরি এস ইসলামের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনকালে তারা একথা বলেন। বক্তারা বলেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী হেরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে যেভাবে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবীদের হত্যা, গ্রেফতার করেছিল, এখনও ঠিক সেই প্রক্রিয়া চলছে বলে অভিযোগ করেন তারা। পেশাজীবীদের উপর হামলা, মামলা, গ্রেফতার করে ক্ষমতাসীনদের শেষ রক্ষা হবে না বলেও মন্তব্য করেন তারা। সরকারের পদত্যাগের সাথে সাথে দাবি করে বলতে চাই, তাজবুল ইসলাম সহ সকল পেশাজীবী নেতাদের মুক্তির দাবিতে আমরা আগামী সপ্তাহে আমরা কর্মসূচি পালন করব। আমরা এক সপ্তাহের মধ্যে আমরা দেখতে চাই তাজবুল ইসলামকে মুক্তি দেওয়া হয়েছে কিনা। যদি মুক্তি না দেওয়া হয় তাহলে আমাদের রাজপথে আন্দোলন আমাদের শুরু হয়ে যাবে এবং এই আন্দোলন আসলে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হবে। আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টকে দুর্নীতির আরও 5টি অভিযোগের মুখোমুখি হতে হবে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নতুন অভিযোগের প্রতিটির জন্য সুচি ও মিন্টের সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড হতে পারে। গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও বন্দী হন সুচি। এরপর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। এর মধ্যে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও নিজের কাছে রাখা এবং করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হওয়ায় 4 বছরের কারাদণ্ড হয়েছে তার। পাথরের ওপর বুকে ভর দিয়ে অদম্য গতিতে রক্ত ঝরিয়ে এগিয়ে চলা কিংবা ঘুমহীন শরীরে তীব্র শীতে ডুবসাঁতার। বিশ্বের বুকে শক্তিশালী বাহিনী গড়তে সেনাদের এমনই অমানবিক প্রশিক্ষণ দিচ্ছে তাইওয়ান। চীনের সঙ্গে উত্তেজনা বাড়ার পর এভাবেই কঠোর করা হয়েছে কমান্ডো প্রশিক্ষণ। আরও জানাচ্ছেন শেখ খলিল সোহেল। কঠোর প্রশিক্ষণ চলছে তাইওয়ান নৌ কমান্ডো কোর্সে। নিজেকে ইস্পাত কঠিন প্রমাণ দিতে চাইলে বুকে ভর দিয়ে পাড়ি দিতে হবে পাথুরে পথ। তাইওয়ান নৌবাহিনীর কমান্ডো প্রশিক্ষণের অন্যতম এই টাস্কের নাম প্যাথ টু হ্যাভেন। মার্কিন স্পেশাল ফোর্স নেভি সিলের আদলে তাইওয়ান নৌবাহিনীতে গড়ে তোলা হয়েছে এআরপি নামের কমান্ডো বাহিনী। 2.5 মাসের এই কমান্ডো কোর্সে এক একজন ক্যাডেটকে মুখোমুখি হতে হয় কঠিন সব পরিস্থিতির। শারীরিক এবং মানসিক দৃঢ়তার সর্বোচ্চ সীমা অতিক্রম করে তৈরি হন এক একজন এআরপি কমান্ডো। প্রথম কয়েকদিন খুবই কষ্ট হতো, কিন্তু সময় যতই গড়িয়েছে ততই নিজের শারীরিক এবং মানসিক দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পেরেছি। এখন আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী। দীর্ঘ এই কোর্সে 7 দিন থাকে শুধু ডাইভিং প্রশিক্ষণের জন্য। স্কুবা গিয়ার ছাড়াই দীর্ঘ সময় পানির নিচে থাকা, ডুবসাঁতার কেটে বোমা হামলা করা কিংবা নিজের চেয়ে প্রায় দ্বিগুণ ওজন নিয়ে কিভাবে দীর্ঘ সময় পানিতে টিকে থাকতে হয় সেই প্রশিক্ষণ চলে এই কোর্সে। দিনের পর দিন না ঘুমিয়ে কিভাবে মিশন সফল করতে হবে সেই প্রশিক্ষণের জন্য সেনাদের ঘুম থেকে তুলে পাঠানো হয় সাগরে। তীব্র শীতে ভেজা কাপড় পরিয়েই চলে তাদের প্রশিক্ষণ। তাইওয়ান নৌ কমান্ডোরা যেন পৃথিবীর যে কোনো দেশে যে কোনো পরিস্থিতিতে লড়াই করতে পারে, তাই শারীরিক ও মানসিক দৃঢ়তার সর্বোচ্চ পর্যায়ে নিতে ক্যাডেটদের অমানবিক পরিশ্রম করানো হয়। চীনের সঙ্গে সামরিক উত্তেজনা শুরুর পর থেকে সতর্ক মার্কিন মিত্র তাইওয়ান। ফলে অতীতের চেয়ে আরও কঠোর করা হয়েছে কমান্ডো প্রশিক্ষণ। প্রতিটি কোর্সে যে সংখ্যক ক্যাডেট ভর্তি হয় উত্তীর্ণ হতে পারে মাত্র এর অর্ধেক। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। খেলার খবর। ক্রিকেট।
হোবার্টে অ্যাশেজ সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে ৩০৩ রানে অল আউট হয়েছে অস্ট্রেলিয়া। জবাবে একবারই স্বস্তিতে নেই ইংল্যান্ড। গোলাপি বলে দিবারাত্রির এই টেস্টে দ্বিতীয় দিনে ৬ উইকেটে ২৪১ নিয়ে খেলতে নামে অস্ট্রেলিয়া। সেখান থেকে তাদের ইনিংসের সমাপ্তি হয়েছে দলীয় ৩০৩ রানে। ইনিংসের সর্বোচ্চ রান ট্রাভিস হেডের, তিনি করেছেন সেঞ্চুরি, আর 50 করেছেন ক্যামেরন গ্রিন। এর জবাবে ব্যাট করতে নেমে রীতিমতো বেকায়দায় অবস্থায় আছে ইংলিশরা। অজি বোলারদের দাপটের মুখে তেমন কেউই শক্ত প্রতিরোধ করতে পারেনি। দলের রান ১১০ আসতেই তারা ৬ উইকেট হারিয়ে বসেছে। কামিন্স দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন। ৫ ম্যাচের টেস্ট সিরিজ আগেই ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষ দুই দল ম্যানচেস্টার সিটি ও চেলসির বড় লড়াই আজ। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬:৩০টায়। গত বছরের ৩০ অক্টোবরে ক্রিস্টাল প্যালেসের কাছে হারের পর ইংলিশ লিগে টানা ১১ ম্যাচে আর ১ পয়েন্টও নষ্ট করেনি ম্যানচেস্টার সিটি। ২১ রাউন্ডে ৫৩ পয়েন্ট নিয়ে পেপ গার্দিওয়ালার দল সবার উপরে রয়েছে। দ্বিতীয়তে থাকা চেলসির সাথে তাদের ব্যবধান ১০ পয়েন্টে। দুর্দান্ত ফর্মে থাকা ডি ব্রুইনা, স্টার্লিং, ফোডেনরা নিজেদের মাঠে নামবেন ১০-এর ব্যবধানকে ১৩ বানানোর লক্ষ্য নিয়ে। এদিকে চেলসির মিশন ইতিহাদে প্রতিশোধ নেয়া। টেনিস। আদালতে শুনানির আগ পর্যন্ত টেনিস সুপারস্টার নোভাক জোকোভিচকে আটক রাখা হয়েছে। মেলবোর্নের একটি হোটেলে রয়েছেন নাম্বার 1 এই টেনিস তারকা। রবিবার আদালতে ঠিক হবে করোনা ভ্যাকসিন না থাকার পরও নোভাক জোকোভিচ অস্ট্রেলিয়াতে থাকতে পারবেন কিনা। শুক্রবার দ্বিতীয়বারের মতো সার্বিয়ার টেনিস তারকা ভিসা বাতিল করা হয়। এরপর আইনের আশ্রয় নেন ৩৪ বছর বয়সী জোকোভিচ। অভিবাসন আইনে জোকোভিচের উপর অস্ট্রেলিয়ায় ঢোকার ৩ বছরের নিষেধাজ্ঞা আসতে পারে। আবার পরিস্থিতি বিবেচনাতে মওকুফও করা হতে পারে। শেষ করছি অন্যরকম এক খবর দিয়ে। নাচ গানের তালে তালে হয়ে গেল বুলগেরিয়ান কার্নিভাল। ভিন্ন রকমের ভৌতিক পোশাকে নেচে গিয়ে অংশগ্রহণকারীদের দেখা গেল কার্নিভালটি পালন করতে। অন্যরকম এই কার্নিভালের কথা জানাচ্ছেন আফরা আঞ্জুম। উৎসবের এমন ভৌতিক দৃশ্য খানিকটা ভিন্ন, যেখানে বিভিন্ন রকমের মুখোশ পরে নেচে গেয়ে উদযাপিত করা হয় ইভেন্টটি। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে নাচ গানের মাধ্যমে শীত উদযাপন করা হয়। বুলগেরিয়ান কার্নিভাল নামে পরিচিত প্রতি বছর শীতকালে বালকানের গ্রামগুলোতে নারী পুরুষ ছোট বড় সব বয়সী মানুষ একত্রিত হয় এই ফেস্টিভ্যালে। রং বেরঙের পোশাক এবং রকমারি মুখোশ পরে ভৌতিক বেশে কার্নিভালটি পালন করতে দেখা যায় বুলগেরিয়ানদের। আমরা এই ফেস্টিভ্যালটি অনেক দিন ধরে পালন করে আসছি। বিভিন্ন পোশাকে নেচে গিয়ে এই উৎসবটি পালন করে থাকি। এবার আমরা এই উৎসব করতে পেরে অনেক আনন্দিত। অনেককে দেখা যায় রাস্তায়, অনেকে আবার বনফায়ারের চারপাশে ঘুরে ঘুরে চপার বেল বাজিয়ে নাচতে থাকেন। আবার নিজ নিজ বাসাতেই ফেস্টিভ্যালটি পালন করেন অনেকে। ভিন্নধর্মী এই আয়োজনে সাধারণত অংশগ্রহণকারীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে ফেস্টিভ্যালটির আনন্দ ভাগাভাগি করে নেয়। তবে করোনা মহামারীর কারণে বড় মাঠেই উদযাপিত হয় এবারের বুলগেরিয়ান কার্নিভাল। এই আয়োজনে অংশগ্রহণকারীদের পোশাকগুলো তৈরি করা হয় ভেড়ার চামড়া এবং লোম দিয়ে, আর কাঠ দিয়ে তৈরি করা মুখোশগুলোকে দেয়া হয় বিভিন্ন পশু বা মিথিক্যাল ক্রিয়েচারের আকৃতি। সব মিলিয়ে মানুষের মাঝে অন্যরকম এক উৎসাহ উদ্দীপনা দেখা যায় ভিন্ন রকমের এই কার্নিভালকে ঘিরে। আফরা আঞ্জুম, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। যাবার আগে কেস টিএমটি বারের শিরোনামগুলো আরও একবার। নারায়ণগঞ্জ ভোট কাল, সিটি নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা, গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি তৈমুরের। বিধিনিষেধ না মানলে করোনা পরিস্থিতি হবে আরও ভয়াবহ, স্বাস্থ্যমন্ত্রী। আপাতত লকডাউন নয়। অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু, বাসে যত আসন তত যাত্রী, মাস্ক পরায় নেই কড়াকড়ি। এই ছিল দুপুরের আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় রয়েছে দেশের খবর, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।